আসন্ন ভোটে অংশ নেবার জন্য যখন মনোনয়নপত্র সংগ্রহ করছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ সংঘাতের খবর। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকিতে আছেন এমন ২০ ব্যক্তিকে দেয়া হচ্ছে গানম্যান। প্রধান নির্বাচন কমিশনার যদিও বলছেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ততই উন্নতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু আদৌ হচ্ছে কতটা কিংবা হবে কতটা, এসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভোটের ট্রেন। শিরোনাম ভোটের শৃঙ্খলা। পুরো আয়োজনে আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। ভোটের শৃঙ্খলার আলোচনার শুরুতে আমরা জেনে নিতে চাই সরকারের আরেকটি উদ্যোগ। তারা গণভোটের পক্ষে শুরু করেছে প্রচার প্রচারণা। চলুন আজকের ভোটের ট্রেনের শুরুতেই জেনে নেই সরকারি উদ্যোগ, ভোটের গাড়ির খবর। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণেই গণতন্ত্রকে শক্তিশালী করে। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। গণভোট যেটা আমাদের কাছে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা সংসদ নির্বাচন চেয়েও গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা আমাদের ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে। ভোটের ট্রেনের এই পর্যায়ে চলুন জেনে নেই ভোট ও রাজনীতি সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রতিনিধি দল জানিয়েছে যে দেশে ফেরার পর আসছে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান এবং সিসি তেজগাঁওয়ে আজ পরিদর্শন করেছেন প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রম। কিছু দুষ্ত্রুটি হয়তো আপনারা খোঁজার চেষ্টা করবেন বা পাবেন। আমরা উই ডোন্ট ক্লেম দ্যাট উই হ্যাভ বিন এবল টু ইন্ট্রোডিউস এ পারফেক্ট সিস্টেম। ইট মে নট বি পারফেক্ট, ইট মে বি ইমপ্রুভ লেটার। যে বছর যত দিন যাবে এটা আরো উন্নত হবে। দেশের ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন, ইলেকশন কন্ডাক্টের সাথে জড়িত থাকেন, তাদের ভোটের ব্যবস্থা আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে করেছি ইনশাল্লাহ। তারপরে যারা কনস্টিটিউয়েন্সির বাইরে পোস্টেড থাকেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের ভোটের ব্যবস্থা করেছি। যারা জেলখানায় বন্দী আছেন তাদের ভোটের ব্যবস্থা করেছি। আপনারা স্বচক্ষে দেখেছেন যে কর্মযোগ্য এবং অত্যন্ত নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে। কয়েকশো করে গায়েবী মামলা আছে, সেই মামলাগুলোর হদিশই আমরা এখনো করতে পারিনি অনেকগুলো মামলা। তো সেই জন্য আমরা বলেছি যে মনোনয়নপত্রে ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আরপি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। ভোটের ট্রেনে নিচে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের শিরোনাম ভোটের শৃঙ্খলার আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক আলী আহমদ মাবরুর। আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আজকে আমরা কথা বলছি ভোটের শৃঙ্খলা এই শিরোনামে। মানে যখন দেশের দুইটি প্রান্তে মানে আজও এনসিপির একজন নেতাকে গুলি করা হয়েছে এবং আমরা দেখলাম যে শরীয়তপুরেও ছাত্রদল এবং এনসিপি এদের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে। মানে যখন এই পরিস্থিতি, তখন মানে ভোটের ট্রেন বা ভোটের মাঠ শৃঙ্খলাপূর্ণ আছে, এটি কতটা বলা যাচ্ছে? না, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ধরেন বাংলাদেশে তো নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটা দীর্ঘ সময় পর্যন্ত শঙ্কা ছিল। এটা তফসিল দেওয়ার পরে কিছুটা কমেছে। এরপরে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আসার ঘোষণা দিলেন তখন কিছুটা এটা কমলো, কিন্তু ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা তো ভালো না। আপনি নিশ্চয়ই আমরা কভার করেছেন সবাই যে নির্বাচন তফসিল ঘোষণার একদিন পরই ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপরে যে অ্যাটাকটা হলো এবং উনি তো শেষ পর্যন্ত মারাই গেলেন। এবং আজকেও যে অবস্থাটা, এটা দেখা যাচ্ছে যে এনসিপিতে যে খুলনা অঞ্চলের যে জেলার যে প্রধান ওই অঞ্চলের মোতালেব শিকদার, ওনাকে খুব সিভিয়ারলি ওনাকে গুলি করা হয়েছে এবং সেটাও খুব মারাত্মক পর্যায়ের একটা আহত তিনি হয়েছেন।
এবং যেটা শোনা যাচ্ছে যে ওনার আমরা যতটুকু জেনেছি যে ওনার আশপাশেই কেউ ছিল এরকম কারো কাছ থেকেই তিনি হয়তো গান শট্টতার হয়েছে। এবং আরেকটা যেটা আপনি বললেন শরীয়তপুরে যেটা এনসিপি এবং ছাত্রদল খুবই সামান্য বিষয় নিয়ে কিন্তু খুবই সামান্য কথা কাটাকাটি থেকেই পরবর্তীতে একটা উত্তেজক পরিস্থিতি এবং সেখানে ককটেল বিস্ফোরণ। তো যেটা ঘটছে দেখা যাচ্ছে যে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের জন্য ততটা আশাব্যঞ্জক নয় এবং এ কারণেই আমি বলবো যে সাধারণ ভোটারের মধ্যে কিন্তু এখনও অনিশ্চয়তা যে জায়গাটা সেই জায়গাটার মূল কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডারের জায়গাটা সরকার এখনও পর্যন্ত মানুষের আস্থা অর্জন করতে পারেনি। এবং আপনি জানেন যে রাজপথে তো বিক্ষোভ হচ্ছে, আসলে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, আজকেও শাহবাগের বিক্ষোভ হয়েছে, আগামীকালও আছে। তো এখন ফ্যাক্ট যেটা আমরা তো শুরু করেছিলাম আসলে জুলাই বিপ্লব পরবর্তী সময়টা রাজপথ থেকে, এরপরে তো 1-1.5 বছর গেল, এর মধ্যে অনেক কিছু হলো, জাতীয় সংলাপ টংলাপ হলো, ঐকমত্য কমিশন হলো, কিন্তু মনে হলো যে আবার আমরা জন্য রাজপথে ফিরে আসলাম। তো রাজপথে আসলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনার রাজপথ থেকে যে কথাগুলো বলা হয়, যেমন ইনকিলাব মঞ্চ এখন যেটা বলছে সেটা হলো তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কথা বলছে, তার পদত্যাগ দাবি করছে, তারপরে সহকারী যিনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ব্যর্থতার কথা বলছে। তো এগুলো হলে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি এক ধরনের ধরেন যে সেফটি কনসার্ন তৈরি হয়, সিকিউরিটি কনসার্ন তৈরি হয় এবং তাদের মধ্যে নানা ধরনের কনফিউশন তৈরি হতে পারে যে আসলেই কি নির্বাচনের জন্য দেশ প্রস্তুত কিনা, অথবা এই গভর্নমেন্টের পক্ষে আসলেই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে কিনা। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, দেখেন আওয়ামী লীগের আমলে তো প্রায় 3টা নির্বাচন হয়েছে যেখানে সাধারণ মানুষ সেভাবে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ফলে জনগণের মধ্যে কিন্তু এক ধরনের উন্মুখ যেমন হয়ে আছে তারা ভোট দেওয়ার জন্য, এটা যেমন ঠিক, আবার একই সঙ্গে এই জনগণকে ভোট কেন্দ্রে নেওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, কারণ তারা দীর্ঘদিন এই প্রক্রিয়ার সাথে নাই। এখন এই যে তাদেরকে মোবিলাইজ করে ভোট কেন্দ্রে নেওয়া পর্যন্ত যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটার জন্য প্রধানতম যেটা হাতিয়ার হওয়া দরকার ছিল বা শর্ত, সেটা হচ্ছে যে একটা কনভেনিয়েন্ট এনভায়রনমেন্ট, একটা পজিটিভ এনভায়রনমেন্ট, যেন মানুষ একটা উৎসব মুখর পরিস্থিতিতে নির্বাচনে যেতে পারে। এখনও পর্যন্ত তো আসলে সেটা হয়নি। ফলে আপনি যেটা বলছেন যে নির্বাচনের শৃঙ্খলা, এই কথাটা এখনও যেন মনে হচ্ছে যে আমাদের সুদূর পরাহতর মতো মনে হচ্ছে। তবে সরকার আশা দিচ্ছেন, নির্বাচন কমিশন বলছেন যে খুব দ্রুতই পরিস্থিতির উত্তরণ ঘটবে। এই আজকে আরও একটি সংবাদ বেশ মানে মানুষের দৃষ্টি কেড়েছে, সেটা হলো যে 20 জন ব্যক্তিকে এর মধ্যে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা, উল্লেখযোগ্য সংখ্যক হলো শীর্ষ নেতা শরীফ ওসমান হাদির যিনি বোন, তাকে সহ এইভাবে 20 ব্যক্তিকে, প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদক সহ 20 ব্যক্তিকে গানম্যান সরবরাহ করা হচ্ছে। মানে প্রশ্ন হলো যে গানম্যান সরবরাহ করে কি এই ভোটের মাঠে বা এই রাজনীতির মাঠে দেখেন, এটা তো দেখতে হবে সামনে পরিস্থিতি কি হয়। বিষয়টা কিন্তু এইভাবে হয় না। আপনারা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসটা আমরা দেখি, তাহলে ওখানে যেটা ঘটে যে নির্বাচনের শিডিউল দেবার আগেই অবৈধ অস্ত্র পুনরুদ্ধার করা হয়, তারপরে ধরেন যে মানুষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন বেটার হয় সেই জন্য আগে থেকে কাজ করা হয়। এইবার কিন্তু তফসিলের আগে এরকম কিছু করা হয়নি। এখন এই যে হলো না এবং তারপরে তফসিল ঘোষণার একদিন পরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো এবং তার রেশ ধরে এখন যেভাবে গানম্যান দেওয়া হচ্ছে, এটা আসলে আমি বলবো যে অনেকটা মানে প্রকৃত অবস্থাকে আড়াল করার মতো মনে হচ্ছে আমার কাছে। কারণ এটা সলিউশন না। সলিউশন হচ্ছে আপনি এখানে হয়তো আপনি এটারও একটা দাবি ছিল যে যারা বিশেষ করে পটেনশিয়াল এবং যারা বেশি ভোকাল টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়াতে যারা নিয়মিত কথা বলছেন, তাদের সেফটি সিকিউরিটি নিয়ে অনেকেই কনসার্ন ছিলেন এবং একটা দাবি ছিল যে তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। সুতরাং এটা না দিলেও সরকার একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে পড়তো, ফলে সরকার হয়তো সেটা করেছে। কিন্তু ওভারঅল নির্বাচনী যে শৃঙ্খলা, সেটা আনার জন্য এতটুকুই যথেষ্ট নয়। সেটার জন্য আপনার গণমানুষের আস্থা অর্জন করাটা খুব ইম্পর্ট্যান্ট এবং সে কারণে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্যমান উন্নতিটা লাগবে, যেটাতে আপনি মনে করবেন যে আমি ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারবো এবং আবার নির্বিঘ্নে ফিরে আসতে পারবো। ওই রকম একটা কনফিডেন্স আসলে তৈরি করা দরকার। সেই জায়গাটা এখনও যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। না, এখানে আপনার কথা স্পষ্ট যে এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে। জি, কিন্তু এই যে যারা ভোটে অংশ নেবে এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, মানে তাদের এখানে কি কোনো দায় নেই? যে আপনি যেটা বলেছেন সেটা যথার্থ। রাজনৈতিক দলগুলোরও একটা দায় আছে এবং রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত জনগণকে আশাবাদী করবার মতো অথবা তাদেরকে যেটা বলছি যে মোবিলাইজ করবার মতো, তারা যেন ভোট কেন্দ্রে আসে, এখনও ওই ধরনের প্রচারণা আমার চোখে পড়েনি যে তারা খুব বেশি সচেতনভাবে মানুষকে বলছে যে আপনারা আসুন, নির্বিঘ্নে আসবেন, কোনো সমস্যা হবে না। একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়েছে, এটা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরও, সেটা হচ্ছে যে ইভেন তার
ফ্যামিলি সহ কেউই আসলে নির্বাচনটা বাতিল হয়ে যাক বা নির্বাচনটা অনিশ্চয়তার মধ্যে পড়ুক, এটা কোনো দলের ক্ষেত্রে এটা আমরা পাইনি। সুতরাং এই ক্ষেত্রে একটা কনসেনসাস আছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন 12 ফেব্রুয়ারি যে শিডিউলটা দেওয়া হয়েছে সেইটাতে হোক, এ ব্যাপারে তারা সবাই মোটামুটি এখনও পর্যন্ত এক জায়গায় আছে। কিন্তু জনগণ এই যে এরকম একটি ভোলাটাইল একটা পরিস্থিতির কথা বলছি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে জনগণকে আশাবাদী করা অথবা তাদেরকে আস্থায় অর্জন করবার মতো যেই বক্তব্যগুলো, ওটা এখন আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেভাবে পাইনি। এটারও বোধহয় কারণ হচ্ছে যে রাজনীতিবিদরা আসলে পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করছে এবং প্রত্যেকের আসলে নিজস্ব এজেন্ডা আছে। আপনি দেখছেন বিএনপিতে তারেক রহমান আসছে, ফলে তাদের ওই কেন্দ্রিক ব্যস্ততা আছে, তাদের চেয়ারপারসন হাসপাতালে অসুস্থ, তাদের ওই কেন্দ্রিক ব্যস্ততা আছে, জামাতে তাদের মতো কিছু প্রোগ্রাম আছে, সেগুলো তারা করছেন। ফলে এইগুলো করতে করতে মনে হচ্ছে যে তারা এই ধরনের মানে জনগণকে মোটিভেট করা যেটাকে বলে, ওই জায়গাতে তো আসলে একটা গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। এইখানে আমরা যেটি দেখছি যে এই যে মানে বিশেষ করে আপনার মানে প্রত্যেকটা নির্বাচন যখন আসে, মানে এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়, বিশেষ করে শরীফ ওসমান হাদির মতো একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল, মানে এইগুলো মানে কেন হয় এবং এইগুলোর সাথে এই যে আসন্ন নির্বাচনের কোনো লিঙ্ক আছে কিনা বা সম্পর্ক আছে কিনা, দেখেন এটা কেমন প্রভাব পড়তে পারে? তদন্ত সাপেক্ষ একটা বিষয় যে আসলে কোন কারণে হয়েছে। কারণ দেখেন প্রথম দিকে আপনার যদি মনে থাকে, একদম ইমিডিয়েট আফটার গানশট কিন্তু মনে হচ্ছিল যে প্রতিপক্ষ কেউ মনে হয় যে এটার সাথে জড়িত থাকতে পারে, এবং হাসপাতালেও কিন্তু আমরা সেরকম কিছু উষ্মা দেখেছি, আবেগের বহিঃপ্রকাশ দেখেছি প্রতিপক্ষ ক্যান্ডিডেটকে ঘিরে। পরবর্তীতে এটা শিফট হলো, মনে হচ্ছে যে না এটা আওয়ামী লীগ করেছে বা ভালো তো একটা যোগসাযোগ আসে আওয়ামী লীগের, এবং সেটা নিয়েই পরবর্তীতে এখনও পর্যন্ত আন্দোলনগুলো চলছে। তো কে করেছে এবং কি মোটিভ নিয়ে করেছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো আসলে এই ধোঁয়াশাটা থাকবেই, যে যার মতো করে ব্যাখ্যা করবে। তবে এটা খুবই দুঃখজনক, সেটা হচ্ছে আগে আপনি যেটা বলছেন এটা আগেও হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনের আগে এরকম কিছু কনস্টিটিউয়েন্সি বেস বা এলাকা বেস এরকম ভায়োলেন্স হয়েছে। কিন্তু এইবার যেটা আমরা আশা করেছিলাম, যদি একটা বড়সড় মানে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার একটা বড় অভ্যুত্থান হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অন্তত পক্ষে পুরানো যে নির্বাচনী সহিংসতার যে ট্রেডিশন, এইটা হবে না, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এবারও দেখা গেল যে একজন তফসিলের পরপরই একদিন পরপরই একটা ঘটনা ঘটলো, খুবই মর্মান্তিক ঘটনা, এবং এরপরে সেটা রেশ কিন্তু এখনও আছে, এবং বাংলাদেশের বরঞ্চ আমি বলবো আরও অনেকগুলো অঞ্চলে বোঝা যাচ্ছে যে এরকম কিছু ঘটনা ঘটতে চাচ্ছে এবং ঘটছে। এবং এটা কিন্তু আপনি মনে করবেন নির্বাচনের তফসিলের আগেও কিন্তু আমাদের যারা বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক যারা লেখালেখি করেন, তারা কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন যে এবারের নির্বাচনটা খুব সম্ভবত খুব সহিংস হতে যাচ্ছে। এবং তারা এই ব্যাপারে লেখার পরও আমি বলবো যে কনসার্ন অথরিটি হয়তো ততটা সিরিয়াসলি নেন নাই। যদি নিতেন তাহলে প্রকাশ্য দিবালোকেতে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটতো না। এবং হত্যাকাণ্ড ঘটার পরও কিভাবে আসামিরা এতদিন পর্যন্ত মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আলী আহমদ মাবরুর, আমরা একটু বিরতিতে যাচ্ছি, দর্শক যাচ্ছে একটু বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আলী আহমেদ মাবরুর, আরেকবার স্বাগত আমাদের দ্বিতীয় পর্বে এই ভোটের ট্রেনের। যেই ব্যাপারটা আমরা তো আলোচনা করছি ভোটের শৃঙ্খলা নিয়ে, আজকেও প্রধান নির্বাচন কমিশনার উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচনের মানে ভোট গ্রহণের দিন যত কাছাকাছি আসবে ততটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। কিন্তু এখনও যখন আমরা দেখছি যে বাইরে বিভিন্ন সংঘাত সংঘর্ষের খবর, একজন জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, ওনার যেই হত্যাকাণ্ডের খবর, তো সেইখানে আপনার কাছে কি মনে হয় যে এই আসন্ন নির্বাচন সামনে রেখে মানে আসন্ন নির্বাচনে যেভাবে অন্যান্য নির্বাচনগুলোতে দেখা যায় কালো টাকা বা অবৈধ অস্ত্রের যে ঝনঝনানি, সেটির কি পুনরাবৃত্তি হবে না? প্রধান নির্বাচন কমিশনের কথায় কি আশ্বস্ত হবার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে? দেখেন, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ওনারা তো যেই জায়গায় আছেন, ওনারা যেই অফিস হোল্ড করেন, সেই জায়গা থেকে ওনাদের এই ধরনের কথা বলাটাই স্বাভাবিক এবং বাঞ্ছনীয়। কোয়েশ্চেন হচ্ছে এটা জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারছে কিনা, সেই জায়গাতে কিন্তু গ্যাপ রয়ে গেছে। আপনি যে দুটো পয়েন্ট বললেন সেটা হচ্ছে কালো টাকা এবং হচ্ছে আপনার অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্রের ব্যাপারটা তো শুরুতেই বললাম যে নির্বাচনী তফসিলের আগে ইউজুয়ালি এটা বাংলাদেশের ট্র্যাডিশন যে সবাই তাদের অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে এবং যার যার লাইসেন্স কিন্তু অস্ত্র তাদেরকে থানায় জমা দিতে হয়। এবার সেই প্রক্রিয়াটা হয়নি।
ফলে অস্ত্র তো আসলে আছে কিন্তু বাইরে। এবং- লাইসেন্স বাতিল করা হয়েছে। জি, এবং এটা আপনি একটা- দেখেছেন যে শরীফ ওসমান হাদির যে শুটার, উনিও কিন্তু অস্ত্রসহ ধরা পড়ার পরও কিন্তু জামিন পেয়ে গেছেন। এটা নিয়েও এখন খুব আলোচনা হচ্ছে যে এরকম অস্ত্রসহ ধরা পড়ার পরে জামিন পাওয়ার ট্রেডিশন বা দৃষ্টান্ত সাধারণত সেভাবে নাই, কিন্তু এটাও ঘটেছে। অর্থাৎ বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া বলেন, মামলা, জামিন, এই পুরো প্রক্রিয়াগুলোতেও কিন্তু যেই পরিমাণ ইমপ্রুভমেন্ট আমরা আশা করেছিলাম যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে হবে, সেটাও কিন্তু সেভাবে হয়নি। এবং এই যে আইনের যে ফাঁকফোকর অথবা ধরেন পুলিশের একটু মামলাগুলোকে একটু দুর্বলভাবে তৈরি করা এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আসামিদের বের হয়ে আসা, বা সেটাকে আবার ম্যাজিস্ট্রেট একটা রায় দিয়েছেন বলে হাইকোর্টে সেভাবে বহাল রাখা, এই প্রক্রিয়াগুলো কিন্তু থাকার কারণে এই খুনিরা কিন্তু সুযোগটা পেলে। এটা এক। 2 নম্বর হচ্ছে দেখেন, কালো টাকা এই বিষয়টা নিয়েই তো অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছিলাম। গত 1-1.5 বছরে আমরা শুধু সংস্কারের কথাই শুনছি, কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে যে এখনও আপনি আমি এসে একদম বেসিক কথাগুলো বলছি, একদম যেটা ধরেন কালো টাকা এবং অবৈধ অস্ত্র, যেটা অনেক প্রাইমারি লেভেলের আলোচনা, অর্থাৎ এখনও পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়েও কিন্তু শঙ্কায় আসতে পারিনি বা শঙ্কামুক্ত হতে পারিনি যে এই বিষয়গুলো নির্বাচনে প্রভাব ফেলতে পারবে কিনা বা কতটুকু প্রভাব ফেলবে। আরেকটা বিষয় বলি, দেখেন সোফার আমরা ক্যাম্পেইনের ক্ষেত্রে যেই পরিমাণ বড় বড় শোডাউন দেখেছি, বড় বড় আমরা যেভাবে ক্যাম্পেইন দেখেছি, পোস্টারিং দেখেছি, বিলবোর্ড দেখেছি, ডিজিটাল বোর্ড দেখছি, তাতে কিন্তু মনে হচ্ছে না যে কালো টাকা বলেন বা যেই টাকা, সেই টাকার তো একটা ছড়াছড়ি আমরা অলরেডি দেখে ফেলেছি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই। সো নির্বাচনের তফসিল হওয়ার প্রেক্ষিতে এই টাকা পয়সা আরও কত বেশি কতভাবে ছড়িয়ে যায় বা আরও কত বেশি গ্রাসরুটে ডিস্ট্রিবিউট হয়, এটা আরও সামনে আমাদেরকে দেখতে হবে। তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে প্রার্থীদের যে নির্দিষ্ট যে বাজেটের মধ্যে থাকবার যে বিধান আছে, সেটা বাংলাদেশে আগেও সেভাবে কখনো মানা হয়নি, এবারও মানা হবে বলে তেমন কোনো ভরসা পাওয়া যাচ্ছে না। বারবার পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বলা হয় যে তারা ঘুরে দাঁড়িয়েছেন, অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন, এই ধরনের নানা বক্তব্য বিবৃতি। কিন্তু যে একটা প্রশ্ন মানুষের মনে আলাপ আলোচনা তো এখনো হচ্ছে যে শরীফ ওসমান হাদির আশেপাশে যে একজন এরকম শুটার ঘোরাফেরা করছিল, যিনি জামিনে মুক্ত ছিলেন, মানে এগুলো কি গোয়েন্দা বাহিনী দেখেনি, এই প্রশ্ন তো করছে। সেটাই আমি বললাম যে একটা তো হচ্ছে যে ওনার যে এন্টার প্রসেসটা, ওনার যে জামিন পাওয়া, এটাই নজিরবিহীন, এটা আনপ্রেসিডেন্টেড। এরকম অস্ত্রসহ ধরা পড়ার পরে এত অল্প সময় কেউ জামিন পায় না। 2 নম্বর হচ্ছে যে দেখেন, এই যে তদন্ত যেটা আপনি বলছেন, এইগুলোর তথ্যগুলো আসলে কে কিভাবে পাচ্ছে আমরা কিন্তু জানি না। আমরা এরকম বিভিন্ন সময় বিভিন্ন মানুষের স্ট্যাটাস দেখে অনেক তথ্য পাচ্ছি। এখন সে কারণে প্রশ্ন আসছে যে যদি একজন সাংবাদিক বা একজন অনুসন্ধানী সাংবাদিক, তার কাছে যদি এই তথ্যগুলো চলে যায় এবং যিনি দেশে অবস্থান করেন না, তাহলে দেশে যারা আছেন এবং দেশে যে গোয়েন্দা সংস্থা আছে তারা আসলে কি ফাংশন করছে। এবং সেম একই অভিযোগ কিন্তু ইনকিলাব মঞ্চের যারা কর্মী আছে তারাও প্রথম দিন থেকে দিচ্ছিলেন, যে তাদের কাছে গোয়েন্দারা ফোন দিচ্ছেন যে আমাদেরকে সিসিটিভি দেন, আমাদেরকে এই ফুটেজ দেন, ওই ফুটেজ দেন। তখন তারা এটা কিন্তু পাবলিকলি সমাবেশে বলেছে যে আমাদের কাছে সিসিটিভির ফুটেজ দেওয়া না, এটা তারা নিজেরা সংগ্রহ করে নেবেন, প্রকাশ্যে বলেছে। আমরা একটু শেষ পর্যায়ে আলোচনার আমরা একটু অন্য আরেকটা বিষয়ে যাই, সেটা হলো যে আজকে গণভোটের পক্ষে প্রচার প্রচারণা চালানোর জন্য ভোটের গাড়ি নামে একটা উদ্যোগ চালু করেছে সরকার। মানে আপনার কাছে প্রশ্ন হলো যে এই যে গণভোট, এটি কি এই যে একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন হতে চলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সঙ্গে আবার গণভোট হবে, মানে এই গণভোটের পক্ষে তো অন্য কেউ প্রচার চালাচ্ছে না, সেইখানে কি এই যে গণভোটের কেউ নেই, এই কারণে সরকার সেখানে আরেকটা পক্ষ হয়ে প্রচার প্রচারণায় নামলো কিনা? আর দ্বিতীয়ত প্রশ্ন করতে চাই যে সরকার আসলে এভাবে প্রচার প্রচারণায় নামতে পারে কিনা। এর সঙ্গে আরেকটা প্রশ্ন করি যে মানে গণভোটের এই যে এখানে গেল একটা চার্টার সই হলো, সেখানে রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই? না, ধন্যবাদ। আপনি আসলে দেখেন, গণভোট এবং নির্বাচন যখন একসাথে হচ্ছে তখন এইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আছেই। তার কারণ হচ্ছে ধরেন যিনি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করেন, যিনি এমপি প্রার্থী, তিনি আসলে তার প্রচারটা না করে গণভোটের প্রচার করবেন, এটা স্বাভাবিকভাবে চিন্তা করতেও কিন্তু একটু, কারণ উনি ওনাকেই ফোকাস করবেন এবং যাবতীয় প্রচারণাটা ওই প্রার্থীকে কেন্দ্র করেই হবে, এটাই স্বাভাবিক। সেখানে আপনার নির্বাচনের মধ্যে আবার গণভোটের ক্যাম্পেইন, সেটা আমরা এখন পর্যন্ত সেভাবে পাইনি। আপনি যেটা বললেন আজকে সরকার যেটা করেছে, এটা একটা ব্যতিক্রম। এখন এটা ঠিক হলো কিনা, মোরালি ঠিক হলো কিনা, এটা অন্য প্রশ্ন। তবে যেহেতু এই গভর্নমেন্ট
বিপ্লব পরবর্তী সরকার, তাদের কিছু দায় আছে এবং তাদের কিছু সংস্কার করে যাওয়ার দায় আছে, এই ব্যাপারে তারা কমিটেড। হয়তো সেই জায়গা থেকে তারা মনে করছেন যদি গণভোটটাকে যদি প্রমোট করা যায় এবং গণভোটের পক্ষে, সংস্কারের পক্ষে যদি মানুষকে মোটিভেট করা যায়, তাহলে তাদের যে পারপাসটা ছিল ক্ষমতায় আসার, বা তাদেরকে যে দায়িত্ব জুলাই বিপ্লবীরা দিয়েছিলেন, যেটা প্রফেসর ইউনূস সবসময় বলেন যে এরাই হচ্ছে আমাদের নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা তাদেরকে যে জন্য বসালেন যে একটা সংস্কারের জন্য, সেই সংস্কারটা তো গণভোট ছাড়া হচ্ছে না। ফলে এই কারণে হয়তো তারা যুক্তি দিবেন যে এই কারণে আমরা ভোটের গাড়ি নামে এই ক্যাম্পেইনটা শুরু করছি। তবে আমি মনে করি এটা ভালো হবে যদি রাজনৈতিক দলগুলো আরও বেশি এটাতে অ্যাক্টিভ হয় এবং তারা যদি তাদের প্রোগ্রামগুলোতে নির্বাচনের না, প্রতিদ্বন্দ্বিতার কিন্তু এই যে পাশাপাশি সরকার যে শেষ মুহূর্তে যে নামলো, এটা কি অনেকটা দায় সারা না? সে কবে জুলাই চার্টার স্বাক্ষর হয়েছে এবং কবে এই মানে কতদিন পর তফসিল ঘোষণার পর আজকে এসে যখন আর মনোনয়ন জমা দেওয়ার কয়েকদিন বাকি আছে, সো এইটা কি একটা দায় সারা ব্যাপার কিনা? এবং এটা কিন্তু মাঠে আছে যে হয়তো না ভোট জিতবে এবং মানে একটা দলের পক্ষে বলা হচ্ছে সে মানে হ্যাঁ, সে মানে না, এই ধরনের ব্যাপারও কিন্তু মাঠে চলছে। রাইট, এই ইস্যুগুলো তো আছে, এই ক্রাইসিসগুলো আছে এবং বাংলাদেশের মানুষকে আসলে গণভোটের ব্যাপারে যেভাবে আমাদের ট্রেন আপ করা দরকার, যেভাবে তাদেরকে তথ্যগুলো জানানো দরকার, বহু ভোটার তো আছে জানেই না আসলে যে সে কি এই ভানা আসলে কি মিন করছে বা এটা দ্বারা কি, সেই ধরনের ক্যাম্পেইন আসলে এখন আমরা সেভাবে পাইনি। তবে সরকার যেটা আপনি বলছেন যে দেরি করলো কিনা বা দায়সারা হলো কিনা, এটাও একটা প্রশ্ন, যেটা যদি তারা আরও আগে করতেন ভালো হতো। তবে সরকার তো করেছে, রাজনৈতিক দলগুলো তো করছেই না। তো সেই জায়গাতে আমি মনে করি যে এখানে একটা ভারসাম্য দরকার এবং রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে আরও বেশি জোরালো অবস্থান যাওয়া দরকার, তাদের এই ব্যাপারে ভোকাল হওয়া দরকার এবং সুনির্দিষ্টভাবে বলা দরকার যে হার মানে কি, না মানে কি, এবং হা হলে কি হবে, না হলে কি হবে, এবং না হলে যে ওই নোট অফ ডিসেন্টের কারণে অনেকগুলো মৌলিক সংস্কার যে বাধাগ্রস্ত হতে পারে, এই বিষয়গুলো ক্লিয়ার করা উচিত। তারপরে জনগণ যেটা সিদ্ধান্ত নেয় সেটা নেবে। জি, আলী আহমেদ বাবরুর অনেক ধন্যবাদ আজকের ভোটে টেনে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। এই পর্যায়ে যেতে চাই প্রান্তিক মানুষের কাছে, জানতে চাই যে ভোটের শৃঙ্খলাকে কিভাবে দেখতে চান তারা। ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোলাইমান ডালিম, চলে যাচ্ছে আপনার কাছে। ডালিম, আজহার, যেমনটি বলছিলেন, নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় প্রার্থীরাও কিন্তু তাদের যে মনোনয়নপত্র সেটি সংগ্রহ করছেন এবং তারেক রহমানও ইতিমধ্যেই দেশে আসার জন্য তার যে আয়োজন সেটিও হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে বলাই চলে। আবার ভোটের ট্রেনও কিন্তু আমরা দেখেছি যে আহ, চলছে। সব মিলিয়ে ভোটের জন্য একটি জাতি এবং বাংলাদেশের সব মানুষ কিন্তু মুখিয়ে আছে। সে বিষয়ে আলোচনা করার জন্য এবং নির্বাচনের শৃঙ্খলা কি, একটি সুষ্ঠু নির্বাচন আমরা পেতে পারি কিনা, এইসব বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি এবং ফেনী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। আমরা প্রথমেই জেলা বিএনপির যে যুগ্ম আহ্বায়ক রয়েছেন আনোয়ার হোসেন পাটোয়ারি, আনোয়ার হোসেন পাটোয়ারির কাছে যাব। এই যে নির্বাচনের আমেজ তো শুরু হয়েছে, নির্বাচনের যে শৃঙ্খলা সেটির বিষয়ে আপনি কোনো শঙ্কা প্রকাশ করেন কিনা, একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাবো কিনা? ধন্যবাদ। আমরা বিগত প্রায় 2008 সালের পরবর্তী সময় যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনের প্রথম মানুষের মনের আকাঙ্ক্ষা, যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্র ভোট দিতে না পারাটাই ছিল আমাদের সবচাইতে বেশি মনের আকুতি। যে আমরা নিজের যে মানবিক অধিকার, যে অধিকারের জন্য ভোট, গণতন্ত্র, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই ভোটাধিকারটা ছিল একটি নগ্ন নৃত্য খেলা, যেটা বিগত সরকারে দিনের ভোট রাতে নিয়েছে, মানুষকে ভোট কেন্দ্রে যাইতে দেয়নি এবং মানুষের যে মনের আকাঙ্ক্ষা, যে মনের একটা কষ্ট, সেটা ভোট না দিতে পারাটাই ছিল মানুষের ভোট। তা আমরা গত 5 আগস্টের পরবর্তী সময় আমরা যেটা বাংলাদেশের সিংহভাগ মানুষ যে জিনিসটার প্রতি বেশি আশ্বস্ত, বেশি আসলে একটি নির্বাচন অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে মানুষ ভোট দিয়ে দেশে তার সরকার, তার অধিকার বাস্তবায়িত হবে, মানুষের কল্যাণে বাস্তবায়িত হবে, সে সরকারকে ভোট দিতে পারবে, এরকম একটি প্রতিচ্ছবি আমরা দেখছি। কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত এবং আমার দেশীয় যারা সরকার বিদেশে বসে থেকে যে নগ্ন তামাশা বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌমত্বের উপর করছে, আমি নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে
কর্মকাণ্ড সে নিয়ে আমরা বিগত 3 বছর আগে থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতৃবৃন্দ আমাদের শীর্ষ পর্যায়ে আমাদের যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন ভোটে কিভাবে মানুষকে ভোট কেন্দ্রে যাইতে হবে কিভাবে দিতে হবে। আপনার কাছে আবার আসবো। আমরা এখন যাব ফেনী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এই যে নির্বাচনের শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ সব মিলে আপনারা কোনো শঙ্কা বোধ করেন কিনা নির্বাচনের জন্য, যে সুষ্ঠু নির্বাচন বিষয়ে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা? ধন্যবাদ জনাব ডালিম হাজারি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য সারা জাতির সাথে আমরা অপেক্ষা করছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তবে আপনি যেটি প্রশ্ন করছেন আমরা আশঙ্কা করি কিনা, সেই আশঙ্কার জায়গাটি ইতিমধ্যে তৈরি হয়েছে। আপনারা দেখছেন কয়েকদিন আগেই ওসমান হাদিকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, একটা চক্র নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য উৎপেতে আছে। সেটি আমাদের চতুর্পাশে যেই আমাদের শত্রু রাষ্ট্র রয়েছে এবং রয়ের যে বাংলাদেশে তাদের যে নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে আসলে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। সে কারণে আমাদের এই আশঙ্কা রয়ে গেছে এবং দেশীয়ভাবেও আমরা যাদের বিরুদ্ধে দীর্ঘ সময় আন্দোলন করে, বিশেষ করে 5ই আগস্টের সেই সফল আন্দোলন যাদেরকে আমরা বিতাড়িত করেছি, তারাও তো সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। তাদের গডফাদাররা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসরেরা রয়ে গেছে। যে কোনো সময়ে তারা এই নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য অপতৎপরতা চালাবে বলে আমাদের আশঙ্কা। আমরা আসলে দুই পক্ষের দুই রাজনীতিবিদের সাথেই কথা বলেছি। নির্বাচন নিয়ে শঙ্কা তাদের থাকলেও একটি নির্বাচন কিন্তু তারাও প্রত্যাশী। তারা চান যে একটি সুনির্দিষ্ট যে সময়, সেই নির্দিষ্ট সময়ে যেন বাংলাদেশের যে জাতীয় সংসদ বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদের নির্বাচন সেটি যেন হয়। ফেনী থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সুলাইমান ডালিম, অনেক ধন্যবাদ। ভালো আলোচনা হয়েছে, আশা করি পরে আবার আমরা যুক্ত হব। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।